আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইরফান রয়েছি তোমাদের সাথে। আজকে আমরা তোমাদের অধ্যায় 3 পদার্থের গঠন, এটা কেমিস্ট্রির থার্ড পার্টটা করব। ওই দিন আমরা অনেকগুলো তোমার ব্যাখ্যামূলক জিনিস কিন্তু বাকি রাখছিলাম। আজকে আমরা ব্যাখ্যামূলক জিনিসগুলো একবারে করে নিব, দেন কয়েকটা ম্যাথের ছোট ছোট টপিক বাকি ছিল, এগুলো আজকে শেষ করব। তা শুরু হোক। আজকে ফার্স্ট অফ অল তোমাদের রাদারফোর্ড পরমাণু মডেল আমরা সফলতা সীমাবদ্ধতা। আমরা বলছিলাম না নিউক্লিয়াস সহ পরমাণু মডেল ছিল দুইটা, রাদারফোর্ড আর তোমার নিলস বোরের, এই দুজনের পরমাণু মডেল ছিল। তো রাদারফোর্ডে তোমার সফলতা পড়বো, সীমাবদ্ধতা পড়বো, দেন আমরা নিলস বোরের সফলতা সীমাবদ্ধতা পড়বো। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার আগে তোমাদেরকে, এখানে যে রাদারফোর্ড দেখতেছো আর বোর দেখতেছো, রাদারফোর্ড কিন্তু নিলস বোরের টিচার। এটা কিন্তু ইন্টারেস্টিং। বোরের থেকে রাদারফোর্ডের থেকে কিন্তু বোরের পরমাণু মডেলটা অনেক বেস্ট। মানে কি, যে কোনো স্টুডেন্ট তার টিচার থেকে বেস্ট অবশ্যই হতে পারে। তো তোমাদের জন্য শুভকামনা থাকবে, তোমরা যাতে আমাদের চেয়ে বেস্ট হতে পারো। দেন এবার আমরা আইসোটোপের টপিকগুলো পড়বো। আইসোটোপের তোমার কী কী কাজে লাগে, চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনে ক্ষতি করে, এইসব সমস্ত দিকগুলো পড়ে মোটামুটি আসছে থিওরিটিক্যাল পার্টটা আমরা কভার করে ফেলবো। আসে একটা একটা দেখেন। রাদারফোর্ড পরমাণু মডেলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে নিউক্লিয়াসের কথা। রাদারফোর্ড যখন পরমাণু মডেলটা আবিষ্কার করছিল, ওইখানে নিউক্লিয়াস যে একটা জিনিস আছে, ওইটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করছিল। এটা তোমরা ইন্টারভিউতে পাবা। ওই একটা পুরো পরমাণুর মধ্যে ঠিক মাঝখানে ম্যাক্সিমাম ভর, অলমোস্ট পরমাণুর 99.5% ভরই কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধতা থাকে। এই জিনিসটা নিউক্লিয়াসের মাধ্যমে রাদারফোর্ড পরমাণু প্রমাণ করছিল। দেন পরমাণুর অবস্থা, ধরো পরমাণুতে কি কি থাকে, ঠিক মাঝখানে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে যে নিউট্রন প্রোটন থাকে, ওইটা রাদারফোর্ড সফলভাবে প্রমাণ করছিল। আর সবচেয়ে ভালো তোমার সৌরজগৎ মডেলের সাথে তুলনা। তোমার আমরা কি দেখি, পৃথিবী সূর্য কেন্দ্র করে ঘুরতেছে, বুধ শুক্র মঙ্গল যা যা গ্রহ আছে সবগুলাই সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে না? এখানেও সেম, নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমার ইলেকট্রন ঘুরতেছে না? ওই জন্য ওই দুইটা জিনিস কম্পেয়ার করে সৌরজগৎ মডেলের সাথে তুলনা করছে। আবার আকর্ষণ বল, ধরো নিউক্লিয়াসের ভিতর কি কি থাকে, নিউট্রন প্রোটন, এই দুইটা জিনিস থাকে। এখন নিউট্রনের চার্জ তো শূন্য, বাট প্রোটনের চার্জ কি পজিটিভ না? আবার ইলেকট্রনের চার্জ নেগেটিভ না? তো এই পজিটিভ নেগেটিভে একটা আকর্ষণ বল থাকে সবসময়। ধরো এখানে তোমার পজিটিভ নিউট্রন আর এখানে নেগেটিভ ইলেকট্রন, দুইটার মধ্যে একটা আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলটার কারণে এই কক্ষপথের মধ্যে ইলেকট্রনটা থাকে, ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। আর যদি এখানে বলটা যদি তোমার কম বেশি হয়ে যেত, তাহলে দেখবা যে হয় ইলেকট্রনটা কেন্দ্রের ভিতর চলে আসতো, অথবা কেন্দ্র কক্ষপথ থেকে ছুড়ে পড়ে যেত। এখন এই দোনোটা বল সমান হওয়ার কারণে, দোনোটার মধ্যে একটা সুন্দর আকর্ষণ বল থাকার কারণে এইটা এখানে সুন্দরভাবে কক্ষপথ চারপাশে আবর্তন করতেছে। এগুলো তোমার রাদারফোর্ড পরমাণু মডেলের সফলতা। দেন এবার আসবে আমাদের সীমাবদ্ধতা। কক্ষপথের আকার আকৃতি নিয়ে কিন্তু কোনো ধারণা দেয় নাই একটা পরমাণু মডেল। এটা কি তোমার কক্ষপথটা কি গোল না উপবৃত্তাকার নাকি তোমার ত্রিভুজাকার, মানে কোনো রকম ধারণা দেয় নাই। এই জন্য এটা তোমার সীমাবদ্ধতা হিসেবে কাউন্ট হবে। দেন এই দেখো, চার্জ গ্রহের নেই কিন্তু ইলেকট্রন প্রোটনের আছে। আচ্ছা, সূর্যের কি কোনো চার্জ আছে? তারপর আমাদের পৃথিবীর, মঙ্গল গ্রহ, এগুলো কোনো চার্জ আছে? পজিটিভ নেগেটিভ কিছু আছে? কিন্তু এখানে তোমার নিউক্লিয়াসটা কি ধনাত্মক না, আবার ইলেকট্রনটা নেগেটিভ না? পজিটিভ নেগেটিভের একটা কাজ আছে না, এখানে চার্জের কাহিনী আছে না? এই জিনিসটা তোমার তো সৌরজগতের মধ্যে নাই। এই জন্য সৌরজগৎ মডেলের সাথে তুলনা করাটা আংশিকভাবে সত্য, বাকি অংশটা ভুল। এই জন্য এটাকে এক প্রকার সীমাবদ্ধতা হিসেবে তোমার কাউন্ট করা হয়। দেন ইলেকট্রন কিভাবে পরিভ্রমণ করে, এটা নাই ঠিক মতো। ধরো ইলেকট্রন কি তোমার চারপাশে ঘুরতে থাকে, এটা কি বৃত্তাকার পথে ঘুরতে থাকে নাকি উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে, নাকি তোমার নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে সামনে আগায়, কোনোটাই ধারণা নাই। দেন ম্যাক্সওয়েল নামক একটা বিজ্ঞানী একটা তথ্য দিছিল যে ইলেকট্রন যখন বা কোনো একটা পদার্থ যখন ঘুরতে থাকবে, ও আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে, শক্তি ক্ষয় করে দেন ও কেন্দ্রের মধ্যে পুঞ্জীভূত হবে বা কেন্দ্রের মধ্যে পতিত হবে। তো এরকম করে যদি আমার ইলেকট্রনটা তোমার বারবার ঘুরতে 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 যদি একসময় কেন্দ্রে পতিত হয়, তার মানে কি পরমাণুটার অস্তিত্ব হারাই গেল না? ধরো এখানে তোমার এটা ধরো হাইড্রোজেন, এটা নিউক্লিয়াস, এটা একটা ইলেকট্রন। ও ঘুরতে 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 যদি একসময় তোমার নিউক্লিয়াসে পতিত হয়, তার মানে কি এইটার কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। তার মানে কি পরমাণুটাই অস্তিত্বহীন হয়ে গেল। এই জন্য তোমার এই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলটাতে অনেক ত্রুটি আছে। তবে যাই হবে হোক, উনি একটা স্টার্টিং করছে, স্টার্টিংটাই ইম্পর্টেন্ট। সবসময় দেখবা শুরুর দিকে তথ্যগুলো একটু ভুল থাকে, বাট গ্র্যাজুয়ালি আপডেট হইতে হইতে এখন কোয়ান্টাম মডেল চলে আসছে। এখন তোমার নিলস বোরেরটা এত উন্নত হওয়া সত্ত্বেও এটা এখন রিজেক্টেড। এবার আমরা নিলস বোরের সফলতা পড়বো, নিলস বোরের সীমাবদ্ধতা পড়বো। আসুন, ধরো কক্ষপথের ধারণা। এই নিলস বোর সর্বপ্রথম বৃত্তাকার কক্ষপথের ধারণা দিছিল। এখানে রাদারফোর্ডে যেটা দিছে এটা হয়তো এরকম বা এরকম, মানে ত্রিভুজাকার, মানে কোনো একটা নির্দিষ্ট আকার নাই। বাট নিলস বোর সর্বপ্রথম কক্ষপথের ধারণা, যেটা একটা তোমার এই দেখো কক্ষপথের আকার, মানে একটা বৃত্তাকার কক্ষপথের ধারণা দিছিল।
তারপর হচ্ছে তোমার শোষিত শক্তি বা বিকিরিত শক্তি। ধরো আমি এখন এই অবস্থানে আছি, ধরো আমি মিডল ক্লাস একটা মানুষ। এবার আমি যদি বড়লোক হতে চাই, আমার কি মানে অনেক টাকা কামানো লাগবে না? টাকা কামাই কামাই দেন আমি বড়লোক হব। আবার যদি আমি গরিব হইতে চাই, আমি কি এখন টাকা বিলাইতে 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 এক সময় গরিব হব না? তার মানে ঠিক একইভাবে হচ্ছে তোমার শোষিত শক্তি ও বিকিরিত শক্তিটা প্রমাণিত হয়। ধরো ইলেকট্রন এখন তোমার দ্বিতীয় কক্ষপথে আছে, ও যদি হায়ার সেলে যাইতে চায়, ধরো ও সপ্তম কক্ষপথে যেতে যাচ্ছে বা পঞ্চম কক্ষপথে যেতে যাচ্ছে, তাহলে ওর শক্তি সংগ্রহ করতে হবে না? শক্তি কালেক্ট করতে 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 একসময় পঞ্চম কক্ষপথে যাবে। এবার ওর ইচ্ছা হয়েছে একটু গরিব হবে, তো ধরো 5 থেকে তোমার 1-এ নামতে চাচ্ছে, তাহলে কি শক্তিগুলো বিকিরিত করবে না? এবার শক্তিগুলো বিকিরিত করবে মানে কি টাকাগুলো দান করবে। আবার শক্তি শোষিত করবে মানে কি টাকা কামাবে কামাবে। তার মানে তুমি যদি শক্তি শোষিত করো তাহলে তুমি উপরের কক্ষপথে যাবা, আর যদি শক্তি বিকিরিত করতে থাকো বা দান করতে থাকো তাহলে তুমি হচ্ছে নিম্ন কক্ষপথে যাবা। এটা আমি লিখে দিই, বিকিরিত করলে হচ্ছে তুমি নিম্ন কক্ষপথে যাবা, উপর থেকে নিচে আসবা। আর যদি শোষিত শক্তি হয় তুমি তাহলে উপরের কক্ষপথে যাবা। তার মানে তুমি এখানে হইলে 5 থেকে 3-এ যাবা, এখানে হইলে তুমি 3 থেকে 5-এ যাবা, মানে উপরে উঠবা, আর এখানে হইলে নিচে নামবা। এবার হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করা যায়। ধরো তোমার যখন শক্তির আদান প্রদান হবে, তোমার যখন শক্তি শোষিত করবে বা শক্তি বিকিরিত করবে, ওই বিকিরিত করার সময় হচ্ছে তোমার কয়েক ধরনের আলো নির্গত হয়। আর আলো আমরা কোনটা দেখি? যেটা দৃশ্যমান, আমরা খালি চোখে দৃশ্যমান আলোই দেখি। আর অনেক রকম আলো আছে, ইনফ্রারেড, আলট্রাসাউন্ড, তারপর তোমার রেডিও ওয়েভ, আইআর, ইনফ্রারেড, অনেক রকমের আলো আছে, ওইগুলো আমরা দেখি না। ওইগুলো হচ্ছে তোমার বর্ণালী বীক্ষণ বা বিভিন্ন ধরনের যন্ত্র দিয়ে দেখতে হয়, তা খালি চোখে দেখি না। তো ওই যখন তোমার শক্তি শোষিত বা বিকিরিতর মাধ্যমে তোমার এক কক্ষপথে আরেক কক্ষপথে যাবে, তখন হচ্ছে আলো দেখা যায়। ওই আলোটাকে হচ্ছে বর্ণালী বলা হয়। বর্ণালীর মাধ্যমে কিন্তু অনেক সময় মৌল নির্ণয় করা যায়। এটা তোমরা আরো বড় হইলে যখন আরো বিস্তর গবেষণা করবে তখন জানতে পারবে। দেন এবার আমাদের মোটামুটি রাদারফোর্ড সম্পর্কে যথেষ্ট সফল জিনিস আমরা জানছি, এবার আমরা সীমাবদ্ধতা সম্পর্কে জানবো। আচ্ছা সরি, এখানে একটা জিনিস বলা হয় নাই তোমাদের, দেখো কৌণিক ভরবেগের একটা টপিক আছে। কৌণিক ভরবেগের সময়, এটা আমরা কিন্তু লাস্ট ক্লাসে ম্যাথ করছি, এই সূত্রটা দেখাছিলাম তোমাদেরকে। কৌণিক ভরবেগের সূত্রটা কি ছিল? nh/2π। একটা মৌলের যে প্রতিটা কক্ষপথে নির্দিষ্ট কৌণিক ভরবেগ থাকে, ওইটা হচ্ছে রাদারফোর্ড বোর পরমাণু মডেল সর্বপ্রথম প্রমাণিত করছিল। আর যে শোষিত বিকিরিত শক্তির তোমার একটা সূত্র আছে, আমি যে বলছিলাম E = hc/λ অথবা h μ/, একটা সূত্র ছিল না? এটা হচ্ছে এই টপিকটা নিয়ে আসছে, মানে শোষিত শক্তি। শোষিত শক্তিটার পরিমাণ কত ওইটা তুমি এখানে জানবা। আর কৌণিক ভরবেগের মানটা কিভাবে জানবা? এই nh/2π। n এটা কি? কক্ষপথ, মানে কত নাম্বার কক্ষপথে কত শক্তি আছে, এটা তুমি nh/2π সূত্রের মাধ্যমে জানবা। এবার হচ্ছে আমরা সীমাবদ্ধতা সম্পর্কে জানবো। একটু আগে যে বর্ণালীর কথা বললাম, তারপরে তোমার যে পরমাণু কোনটার বর্ণালী নির্ণয় করতে পারবা। এখানে রাদারফোর্ড নিলস বোরের যে মডেল, ওইটা শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। ধরো শুধু হাইড্রোজেনেরটা ব্যাখ্যা করতে পারবে, তোমার হিলিয়ামেরটা পারবে না। হিলিয়ামের 2টা ইলেকট্রন না, যেহেতু হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, আবার লিথিয়ামের 3, তার মানে এই 2টা পারবে না, ও শুধু হাইড্রোজেনেরটা পারবে। আমি এখানে কিন্তু বলছি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, শুধু হাইড্রোজেন না। এক ইলেকট্রন বিশিষ্ট কখন হয়? ধরো লিথিয়াম তোমার 2টা ইলেকট্রন ত্যাগ করছে, Li2+, তাহলে ওর এখন মোট ইলেকট্রন একটা না? কেমনে? ধরো লিথিয়ামের কয়টা ছিল? 3টা ইলেকট্রন, 2টা প্লাস মানে কি 2টা ইলেকট্রন ত্যাগ করছে, মানে এখন ইলেকট্রন কয়টা? একটা না? তার মানে ও এখন এক ইলেকট্রন বিশিষ্ট হয়ে গেল না? তার মানে ওটাও বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে। কিন্তু যদি 2টা ইলেকট্রন হয়ে যায়, ও যদি শুধু একটা ত্যাগ করতো, 2টা থাকতো, তাহলে ও আর পারবে না। এরকম এক পরমাণুতে আরো কি হয়? ধরো তোমার হিলিয়াম, ধরো কোন একটা কেজে হিলিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে। নর্মালি হিলিয়াম কিন্তু নিশ্চয়ই গ্যাস, খুব একটা ইলেকট্রন ত্যাগ করে না। ধরো হিলিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে হিলিয়ামের এখন একটা ইলেকট্রন হয়ে গেল না? 2 থেকে 1 বাদ গেছে। ওই এক ইলেকট্রন বিশিষ্ট হলে তোমার ও এটা ব্যাখ্যা করতে পারবে। কিন্তু যদি 2 ইলেকট্রন বিশিষ্ট হয়, ও আর পারবে না। 3 হইলে তাও পারবে না। দেন বর্ণালীর কথা যে একটু আগে বললাম, বোরের পরমাণু মডেল শুধু একটা বর্ণালীর কথাই বলছে। ধরো তোমার একটা ব্লু কালার রে বের হয়েছে, ও একটাই বলতে পারবে। হয়তো রেড বের হয়েছে, রেড একটাই বলতে পারবে। বাট অনুবীক্ষণের মতো একটা বর্ণালী বীক্ষণ যন্ত্র আছে, ওই বর্ণালী বীক্ষণের মাধ্যমে দেখা গেছে যে অনেক রকমের রে নির্গত হয়। ধরো তোমার যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাবে, ধরো এই কক্ষপথ থেকে এই কক্ষপথে গেছে, অথবা এখান থেকে এখানে আসছে, এই আসার সময় একাধিক রকমের বর্ণালী হয়তো নির্গত হয়। ওই নির্গত হওয়ার কথাটা কিন্তু বোর পরমাণু মডেল বলে নাই, ও শুধু বলছে যে একটা বর্ণালী বের হবে। এখানে অনেক সময় দেখা গেছে লাল নীল একসাথে 3-4 রকমের বর্ণালী দেখা গেছে, ওইটার কথা কিন্তু বলে না। এই জন্য এটা সীমাবদ্ধতা হিসেবে কাউন্ট হবে।
দেন বৃত্তাকারের পাশাপাশি উপবৃত্তাকার পথেও ঘুরে। তোমরা SPDF এর আকৃতি জানবা যখন ইন্টার উঠবা। S এর আকৃতি গোল, তোমার P এর আকৃতি হচ্ছে ডাম্বেল আকার, ডাম্বেল মানে বুঝো তো ওয়েট লিফটিং করে ওই ডাম্বেল আকৃতি। দেন D এর হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি। F এর আকৃতি জটিল, যখন একটা একরকম কক্ষপথের আঁকড়া না, তো ওইভাবে ইলেকট্রন ঘুরতে থাকবে না। ধরো এটা গোল, তাহলে ইলেকট্রনটা গোল করে ঘুরবে। এখানে ডাম্বেল আকৃতি হলে ইলেকট্রনটা এভাবে এভাবে ঘুরতে থাকবে। আর এখানে ডাবল ডাম্বেল মানে ঘুরতে ঘুরতে অনেক রকম ভাবে তোমার শিফটারগুলো তোমার 3D চিত্র দেখালে বুঝবে, নর্মালি কিন্তু মুখে যতই বলি বুঝবা না। কিন্তু নিলস বোর কি বলছে, শুধুই বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, মানে ইলেকট্রনটা শুধু এইভাবে ঘুরতে থাকবে। কিন্তু আমরা এখানে যখন SPDF আরো বিস্তরভাবে বিশ্লেষণ করবো, তখন দেখবো যে ইলেকট্রন একাধিকভাবে ঘুরে, এত জটিলভাবে ঘুরে যে ওই চিত্রটাই তুমি বোর্ডে আঁকতে পারবা না, তোমার সরাসরি 3D অ্যাঙ্গেলে দেখতে হবে, তাহলে তুমি পুরো জিনিসটা বুঝতে পারবা। তো এগুলাই ছিল আমাদের মোটামুটি রাদারফোর্ড আর নিলস বোরের কক্ষপথের ধারণা সফলতা যা আসা দরকার। তোমরা এগুলো যখন সিকিউ লিখবা, চেষ্টা করবে যে টপিকটি স্কিপ করার, কারণ এখান থেকে লিখতে গেলে যথেষ্ট সময় লাগে। আর যেহেতু আমাদের সবসময় টার্গেট থাকে যে তোমার এই ম্যাথমেটিক্যাল টাইপ জিনিসগুলো, যেমন ফিজিক্স কেমিস্ট্রিতে যত বেশি মার্কস করা যায়, কারণ এই টাইপের জিনিসগুলো তুমি যাই লিখবা লিখো, টিচারকে কখনোই মন ভরাইতে পারবা না। তোমাকে 4-এ দেখবা যে যতই লিখো হয়তো 2 বা 3 দিলে তো অনেক ভালো, দেখবা যে 2 ধরাই দিছে, 3-এ দেখবা যে কোনো রকম 1-1.5 ধরাই দিছে। তো তার চেয়ে চেষ্টা করবা যে একদম না পারতে ছাড়া এই টপিকগুলো সিকিউতে আনসার না করার, কারণ এখানে যথেষ্ট ভালো ভালো ম্যাথ পাবা, আরও ইলেকট্রন বিন্যাস নিয়ে অনেক কিছু পাবা। এই জন্য এটা স্কিপ করার চেষ্টা করবো, তবে অবশ্যই ভালো করে করবা, কারণ এই জিনিসটা নিয়ে MCQ আসে তোমার। এক ইলেকট্রন বিশিষ্ট এটা নিয়ে তোমাকে MCQতে অপশনে দিবে কি, কোনটা রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা, নিলস বোরের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। এখানে তোমার হাইড্রোজেন দিয়ে দিবে, তারপরে এরকম লিথিয়াম 2+ দিবে, H+ও দিয়ে দিতে পারে। তুমি যদি H+ দাগায় দাও, হাইড্রোজেন মনে করি 0 কাটা খাই যাবা। কেন? H+ মানে কি, ওর মধ্যে কোনো ইলেকট্রনই নাই, একটা আছে না, আবার একটা ত্যাগ করছে, তার মানে ওর এখন 0 হয়ে গেছে না। H+ দিলে কিন্তু কাটা খাই যাবা, ওই জন্য এটা বাদ। এরকম লিথিয়াম 2+ অথবা শুধু হাইড্রোজেন, মানে যা যা ইলেকট্রন বিশিষ্ট থাকে ওইটাই একমাত্র ব্যাখ্যা করতে পারবে। এতটুকু শেষ। এবার আমরা তোমার আইসোটোপ শুরু করব। আইসোটোপ তো আশা করি সবাই চিনো, মানে কোনো একটা মৌলের পরমাণু একই, বাট এদের প্রোটন সংখ্যা সেম, কিন্তু প্রোটন সংখ্যা সেম বাট ভর সংখ্যাটা ডিফারেন্ট। মানে ভর সংখ্যা ডিফারেন্ট হওয়ার জন্য আর কি লাগে, তাহলে নিউট্রন সংখ্যাতে একটা চেঞ্জ আছে। তার মানে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সেম কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, ওইগুলো আইসোটোপ। আচ্ছা, আইসোটোপ নিয়ে একটু ডিটেলস একটু পরে বলতেছি, আগে আইসোটোপের ব্যাখ্যাটা জেনে নাও। ধরো আইসোটোপ জিনিসটা কী কাজে লাগে, একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে কাজে লাগে, বিদ্যুৎ উৎপাদন সহ আরও বিভিন্ন কাজে লাগে। এখানে মোটামুটি কয়টাই তোমাদের বইয়ে যা দিয়েছে আমি তাই লিখছি। ধরো রোগ নির্ণয় এক জিনিস, নিরাময় এক জিনিস। নির্ণয় মানে হচ্ছে ডায়াগনোসিস করা যে তোমার কী রোগ হয়েছে, নিরাময় মানে কি ট্রিটমেন্ট দেওয়া। ধরো তোমার জন্ডিস হয়েছে, ওইটা বুঝছি, ওইটা হচ্ছে রোগ নির্ণয় করা বা ডায়াগনোসিস করছি যে তোমার জন্ডিস হয়েছে। তেন এবার তোমাকে টিকা দিছি, যা দেওয়ার ওষুধ দিছি, ওইটা হচ্ছে রোগ নিরাময় বা ট্রিটমেন্ট দিলাম। এবার রোগ নির্ণয় যেন হচ্ছে তোমার টেকনিশিয়াম 99, এটা তোমাদের একটা মৌলটার হচ্ছে ভর সংখ্যা 99, আর এটা হচ্ছে একটা গামা রে নির্গত করে। এই টেকনিশিয়াম হচ্ছে তোমার খাওয়ানো হয়, ওইটা শরীরে যে কোনো একটা পার্টে গিয়ে রে নির্গত করে। ওই রেটা এবার তুমি বাইরের থেকে হচ্ছে একটা স্পেশালিস্ট ক্যামেরা দিয়ে ছবি তুললে তোমার ওই ধরো হার্টে কী কী প্রবলেম হয়েছে, কোন এই রক্তনালীতে কী প্রবলেম হয়েছে বা ব্লকেজ ধরা দিয়েছে, ওইটা বুঝে যায়। দেন গামা রে নির্গত করে। গামারে নির্গত করার মাধ্যমে চারপাশটা একটু আলোকিত করে বা তেজস্ক্রিয়তা ছড়ানোর মাধ্যমে ওই পার্টটা চিহ্নিত করে দেয়, এরপর ছবি তুললে পুরোটাই বোঝা যায়। দেন রোগ নিরাময়ের ক্ষেত্রে হচ্ছে তোমার কোবাল্ট 60, আয়োডিন 131, তাও ফসফরাসের 32 ভরের যে মৌলটা হয়, আইসোটোপটা হয়, দেন বিটারে নির্গত করে। কোবাল্ট 60 এটা তোমার নিরাময়েও কাজে লাগে, আবার রোগ নির্ণয়েও কাজে লাগে। তারপর হচ্ছে আয়োডিন 31, আয়োডিন মানেই বুঝছো গলগণ্ড বা গলার কোনো থাইরয়েড গ্রন্থির কোনো কাজে লাগবে। আমরা কি বলি, আয়োডিন অভাবে গলগণ্ড, গলা ফুলে যে একটা রোগ হয় না, এখানেও সেম। আয়োডিন 131 দিয়ে হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থির কোনো প্রবলেম নির্ণয় করা যায়। দেন ফসফরাস 32, এটা হচ্ছে তোমার লিউকেমিয়া নামক রক্তের এক ধরনের ক্যান্সার আছে, যখন তোমার শ্বেত রক্তকণিকা বা WBC হচ্ছে অতিরিক্ত বেড়ে যায়, তখন হচ্ছে লিউকেমিয়া দেখা দেয়, মানে রক্তের ক্যান্সার। ওইটা নির্ণয় বা নিরাময় করার জন্য হচ্ছে তোমার 32 ফসফেটটা কাজে লাগে। দেন বিটারে নির্গত করার মাধ্যমে তোমার ক্যান্সার কোষ ধ্বংস করা হয়, তারপরে টিউমার ধ্বংস করা হয়। এগুলো সবই মোটামুটি নিরাময়ের কাজ। দেন এবার আসলে আমরা কৃষিক্ষেত্রে পুষ্টি নির্ণয় করার জন্য তোমার কী পরিমাণ সার দিতে হবে, তারপর হচ্ছে তোমার কী পরিমাণ নাইট্রোজেন ফসফরাস এগুলোর ঘাটতি আছে বা কতটুকু বেশি হয়েছে দিতে হবে এক্সট্রা, সবই তোমার এখানে তেজস্ক্রিয়তা
বিনিময় করার মধ্যে এই গাইগার মুলার কাউন্টারটার মাধ্যমে যদি আমি কাউন্ট করি, তাহলে তোমার হচ্ছে কতটুকু ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, কতটুকু সার আছে, সব ডিটেলস বোঝা যায়। তো এই অনুযায়ী আমি এক্সট্রা লাগলে এক্সট্রা দিব, কম লাগলে এটা কিভাবে কমানো যায় ওইটা আমি ব্যবহার করতে পারবো। এটা এক ধরনের হচ্ছে তোমার তেজস্ক্রিয় রশ্মি কিভাবে তোমার চিহ্নিত করা যায় বা কাউন্ট করা যায়। আর হচ্ছে পোকামাকড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে তোমার কীটনাশক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবার একটা নির্দিষ্ট জমির জন্য তোমার কি পরিমাণ কীটনাশক দরকার, ওইটা তোমার তেজস্ক্রিয়তার মাধ্যমে হচ্ছে বোঝা যায় যে কি পরিমাণ দরকার। দেন হচ্ছে ফসলের মান উন্নয়ন। ফসলের মান কিভাবে উন্নয়ন করবো আমরা? ধরো আগে যে বিশাল জমি ছিল কিন্তু অত ফসল উৎপন্ন হইতো না, বাট আজকাল জমি কম কিন্তু এত বেশি জিনিস উৎপন্ন হয়। কিভাবে হয়? জেনেটিক্যালি একটা চেঞ্জ হয়। এই জেনেটিক্যাল চেঞ্জ হলে তোমার জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ওইগুলো ব্যবহার করা হয়। তাহলে তোমার ধরো আগে একটা পেয়ারা এতটুকু বা এতটুকু হইতো, এখন একটা কাঁচি পেয়ারা এত বড় তোমার। তারপরে আলুর অনেক উৎপাদন হচ্ছে। একটা নির্দিষ্ট জায়গা জমির মধ্যে কি পরিমাণ ফসল উৎপন্ন হচ্ছে এটা কীভাবে জেনেটিক্যালি চেঞ্জ করে এগুলো হচ্ছে ফসলের উৎপাদন হার বাড়ানো হয়েছে। এই জন্য তোমার তেজস্ক্রিয় রশ্মি তো কাজে লাগে। দেন আরও অনেক এখানে তোমার ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোও কাজে লাগাই হচ্ছে আমরা ফসলের মান উন্নয়ন করি। দেন আসে বিদ্যুৎ উৎপাদন। কয়েকদিন আমাদের দেশে কি আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে তোমার ছোট্ট ইউরেনিয়ামের একটা ধরো তোমার কয়েকশো গ্রাম ইউরেনিয়াম ব্যবহার করে হিউজ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেটা তোমার অলমোস্ট পুরো দেশের চাহিদা পর্যন্ত মেটাতে পারে। কিন্তু এখানে একটু রিস্ক আছে, বাট এটা খুব সাশ্রয়ী, মানে অনেক কম খরচে তোমার অধিক বিদ্যুৎ উৎপাদন করা যায়, যেমন বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। দেন সব তোমার এগুলো হচ্ছে তোমার বেনিফিটগুলো জানছি আমরা। যে কোনো কিছুরই একটা তোমার নেগেটিভ সাইড থাকবে, এটা হচ্ছে ক্ষতিকর দিক। যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যেগুলো পারমাণবিক বিস্ফোরণ হয়, পারমাণবিক বোমা বানায়, ওইগুলো কীভাবে? এই আইসোটোপ ব্যবহার করে, ধরো হাইড্রোজেন ব্যবহার করে হাইড্রোজেন বোমা বানানো হয়, যেটা এত ক্ষতিকর, এত বেশি ভয়ানক। একটা ছোট্ট হাইড্রোজেন বোমা তোমার একটা যে কোনো দেশ ধ্বংস করার জন্য যথেষ্ট। তারপর তোমার হিরোশিমা নাগাসাকি তো সবাই জানো। তারপর আজকাল বিভিন্ন রাশিয়া, ইউক্রেন, তোমার আমেরিকা যে পারমাণবিক যুদ্ধগুলো করতেছে, এই সবগুলো হচ্ছে তোমার এই তেজস্ক্রিয় আইসোটোপের কারণেই হচ্ছে। তো এগুলো মোটামুটি তোমার ঘুরি ফিরি ব্যাখ্যা জিনিস, এগুলো সিকিউরিতে যতটা ইগনোর করা যায় তত ভালো। তবে এগুলো খ খ তারপর হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অবশ্যই কাজে লাগবে, এমসিকিউতে মোটামুটি লাগবে, তবে অত ইম্পর্টেন্ট না। তবে এই জিনিসগুলো তো অবশ্যই জানা উচিত তুমি একজন সায়েন্স স্টুডেন্ট হিসাবে। এবার হচ্ছে আমরা বাকি টপিকগুলো পড়ে নিব। অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি। এখন হচ্ছে আইসোটোপ সম্পর্কে পড়বো। আইসোটোপ মানে আমি একটু আগে কি বলছিলাম, কোনো মৌলের তোমার প্রোটন সংখ্যাটা সেম থাকবে, প্রোটন সেম থাকবে, বাট ভরটা ডিফারেন্ট হবে, ভর পরিবর্তন হবে, ওইটাকে আইসোটোপ বলে। আমরা মনে রাখতাম কি জানো, আইসোটোপে শেষে প আছে না, এই জন্য প্রোটন সংখ্যাটা সেম থাকবে, প্রোটন সংখ্যা সেম। ধরো এটা হাইড্রোজেন, আর যদি একটা মৌলের প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যায় তবে মৌলটাই তো চেঞ্জ হয়ে যাবে। ধরো হাইড্রোজেনের মূল নাম্বার কত, 1 না, এটা যদি তোমার 2 হয়ে যায় তাহলে হাইড্রোজেন তো হিলিয়াম হয়ে যাবে, তো এটা সেম হবে, এটাকে আইসোটোপ বলে লাভ কি আমার। এজন্য তোমার হচ্ছে প্রোটন সংখ্যা সেম থাকবে, তোমার ভর সংখ্যাটা ডিফারেন্ট হবে। ধরো হাইড্রোজেনের অনেকগুলো আইসোটোপ আছে, 7টা মেবি, ওইগুলো হচ্ছে তোমার কৃত্রিমভাবে উৎপন্ন, বাট প্রাকৃতিকভাবে হচ্ছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। ধরো এখানে কি হাইড্রোজেনের ভরও 1, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1। হাইড্রোজেনের অলওয়েজ তো প্রোটন সংখ্যা সেমই হবে। এখানে তোমার 2, এখানে হাইড্রোজেন 1, এখানে তোমার 3, এখানে তোমার 3টাই না, বাট ঘুরে ফিরে সবগুলোতে হাইড্রোজেন, তো এই জন্য এক একটাকে হাইড্রোজেনের আইসোটোপ বলা হয়। এখানে তোমার প্রোটন সংখ্যা 1 1 1, ওই সেম আছে। এই দেখো ভরের পরিবর্তন হয়েছে, এখানে ভর কত 1, এখানে ভর কত 2, এখানে ভর কত 3। এই তোমার 3টাকে 3 নামে ডাকা হয়, এটাকে বলা হয় প্রোটিয়াম, এটাকে বলা হয় ডিউটেরিয়াম, আমি তোমাদের সব বইয়ে আছে। এটাকে বলা হয় ট্রিটিয়াম। আমরা পারমাণবিক ভর সমান কি জানি, ভর সমান প্রোটন যোগ নিউট্রন না, তার মানে এখানে তোমার কত, প্রোটন একটা নিউট্রন শূন্যটা, এখানে তোমার প্রোটন একটা নিউট্রন একটা, এই জন্য তোমার 1 1 যোগ হয়ে 2 হয়েছে। এখানে তোমার প্রোটন তাহলে একই হবে, তার মানে এখানে তোমার নিউট্রন 2টা আছে, এই জন্য 3 হয়েছে। আর প্রথমটার ক্ষেত্রে প্রোটন একটা নিউট্রন শূন্যটা, এই জন্য ভর 1। এরকম তোমার কার্বনের ক্ষেত্রে হয়। কার্বনের পারমাণবিক সংখ্যা কত 6 না, ওর একটা 12 পারমাণবিক ভরের আছে, আর একটা আবার 6 13 এর আছে, আর একটা আবার 14 এর আছে। এগুলো হচ্ছে তোমার মোটামুটি আইসোটোপ। আইসোটোপ সম্পর্কে ইচ্ছা আমার বেশি কিছু দরকার নাই মোটামুটি।
এই কার্বন 12 এই আইসোটোপটা ব্যবহার করে তোমার হচ্ছে পারমাণবিক ভর মানে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়। ধরো আমরা যে বলি কার্বনের ভর 12 গ্রাম অথবা তোমার কপারের ভর 63 গ্রাম, এগুলো কি 63 গ্রাম আলাদা পাওয়া যায় নাকি? এগুলো আমরা আপেক্ষিক ভর হিসেবে কাউন্ট করি। পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করো? ধরো পরমাণুর একটা ভর, একটা ছোট্ট পরমাণু, এই এতটুকু পরমাণু, এগুলো তোমার অনুবীক্ষণ দিয়ে দেখা যায় না, ওইগুলোর ভর কি কখনো 1 গ্রাম 2 গ্রাম হয়? তার মানে ওইগুলো তোমার মলিকিউলার লেভেলে কাউন্ট হয় না। ওই মলিকিউলার লেভেলে হচ্ছে তোমার ধরো একটা ফ্লোরিনের ভর, একটা পরমাণুর ভর হচ্ছে তোমার 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার -23। ধরো এটা হচ্ছে তোমার ফ্লোরিনের একটা পরমাণুর ভর 16 ইন্টু 10 টু দি পাওয়ার -23 গ্রাম। এবার হচ্ছে আমরা কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দিয়ে ভাগ দিব, ওইটাকে তোমার অ্যাটমিক মাস ইউনিট বলা হয়। অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট, AMU। এইটা দিয়ে এইটার সাপেক্ষে একটা মৌলের ভর, একটা পরমাণুর ভর কত বেশি, ওইটাই হচ্ছে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা আপেক্ষিক মানে কি জানি? কোনো কিছুর সাপেক্ষে কত বেশি না, এটার সাপেক্ষে এই পুরো জিনিসটা কত ভারী, ওইটাই হচ্ছে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর। এটা তোমার কত? এটা সরাসরি মুখস্থ করে ফেলতে হবে। 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। আর যদি কেজিতে কাউন্ট করো তাহলে সেম 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। -27 কেন? কারণ 1000 দিয়ে ভাগ দিছি সেজন্য। এটা তোমরা যথেষ্ট বড় হয়েছে আশা করি বুঝবা। এবার এই এটা যেহেতু গ্রামে আছে, তাহলে আমরা যদি এই জিনিসটা দিয়ে ভাগ দিই তাহলে যা আসবে ওইটাই হচ্ছে আমার আপেক্ষিক পারমাণবিক ভর। ধরো 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, তোমরা এটা ভাগ দিয়ে দেখবা আশা করি 9 এর মতো আসবে। ওইটা হচ্ছে তোমার, সরি 9 না 19 আসার কথা। দেখবা এটা ক্যালকুলেটর ভাগ করে দেখবা যত আসে ওইটা হচ্ছে তোমার ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। এবার তোমাকে যদি এখানে অ্যালুমিনিয়াম বা অক্সিজেন বা হাইড্রোজেন যারই দেয় ওইটা এখানে বসাবা আর হচ্ছে এইটা দিয়ে ভাগ দিবা, যেটা আসে ওইটা হচ্ছে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর। এবার লাস্ট আমাদের একটা ছোট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে তোমার আইসোটোপ আছে না? আইসোটোপ, এরকম কয়েক ধরনের আইসোটোপের পার্সেন্টেজ দেওয়া থাকবে, ওইগুলোর মাধ্যমে কীভাবে পারমাণবিক ভর বের করা হয় ওইটা দেখা দিলে তোমাদের অলমোস্ট এই চ্যাপ্টারটা আমাদের শেষ। তোমরা অনেক সময় এরকম ম্যাথ পাবা, ধরো এটাতে তোমার 3টা আইসোটোপ আছে না, ধরো পার্সেন্টেজ দিয়ে দিবে, এটা নর্মালি একটু বেশি পাওয়া যায়। ধরো এটা 98%, এটা চেঞ্জ হতে পারে। ধরো এটা 98%, এটা তোমার 1.5%, এটা তোমার 0.5% প্রকৃতিতে পাওয়া যায়, যেহেতু এগুলো তোমার ন্যাচারাল আইসোটোপ। ধরো তুমি একটা মাটি কাটছো, মাটিতে এরকম পার্সেন্টেজের এই মৌলগুলো পাইছো, এটা তোমার 0.5 কিন্তু। এবার এখান থেকে তুমি হাইড্রোজেনের ভরটা কিভাবে নির্ণয় করবা? এরকম যতটা আছে ভর গুণ শতকরা গুণ করতে থাকবে তুমি। ধরো এখানে ভর কত? 1 না, তুমি 1 গুণ, যদি তোমার গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলে তখন তুমি এই কাজটা করবা, মানে হাইড্রোজেনের ভরটা কত, আপেক্ষিকটাই কত। ধরো এখানে তোমার ভর কত 1, পার্সেন্টেজ কত 98, না 98 দিয়ে গুণ দিবা, আবার যোগ করবা। এখানে তোমার ভর কত 2 না, 2 কে 1.5% দিয়ে গুণ দিবা, 2 গুণ 1.5। আবার এটা কত 3 না, তুমি কতটুকু পাইছো 0.5% না, তাই 0.5 দিয়ে গুণ দিবা। তোমার এবার তাহলে 100 দিয়ে ভাগ দিতে হবে। আর 100 দিয়ে ভাগ দিয়ে এটাকে তুমি 98 যোগ 3 যোগ 1.5 এগুলো যোগ করবা, যোগ করে 100 দিয়ে ভাগ দিবা, দেখবা যে 1 এর থেকে একটু আশেপাশে কোনো মান পাইছো। এরকম তোমার কার্বনেও হইতে পারে, তোমার কপারেও হইতে পারে, ক্লোরিনে, তোমাদের বই ক্লোরিনের একটা ম্যাথ আছে। ধরো ক্লোরিন, তোমার ক্লোরিনের ভর হচ্ছে তোমার 35.5, তো ধরো এখানে একটা 35 দিছে, আবার আরেকটা আছে তোমার ধরো 37, ক্লোরিনের ধরো 17। এবার তোমার পার্সেন্টেজ দিয়েছে, ধরো এটা আছে তোমার 75%, এটা আছে তোমার 25%। তুমি এই ম্যাথটা কীভাবে করবা? আবার ভর গুণ শতকরা ভাগ 100, একদম সহজ করে দিয়েছে তোমাদের। ধরো এটা কত 75%, তো 75% গুণ কোনটা আছে 35 গ্রামেরটা 75% না, এবার 35 গ্রাম দিয়ে গুণ দিবা। এই ভরটা কিন্তু তোমার আবার অর্ধেকের ভর না, শুধু প্রোটনের বা শুধু নিউট্রনের ভর, এটা পরমাণুটার ভর কত। যেমন এখানে হাইড্রোজেনের ভর 1, এখানে 2, এখানে সেম। এখানে ক্লোরিনের ভর কত 35 না, আমরা 35 দিয়ে গুণ দিছি। আবার এটার ক্লোরিনের ভর কত 37 না, এখানে 37 দিয়ে গুণ দিছি। 37 গুণ কত পার্সেন্ট, 25% না, 25। তো এবার 100 দিয়ে ভাগ দিবা, যা আসে ওইটাই তোমার হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তোমরা হয়তো এই জিনিসটা বুঝো না কোত্থেকে আসছে, আশা করি বোঝার কথা। এখানেই বলতেছি না, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। ধরো কার্বন 12, এই আইসোটোপটার ভর যত তোমাকে দিয়ে দিবে, তো ওইটাকে তুমি যদি 12 দিয়ে ভাগ দাও, যেহেতু কার্বন 12, আমরা কত
12 দিয়ে ভাগ দিব, 1/12 যেহেতু বলছি, 12 দিয়ে ভাগ দিলে দেখবা যে এই ভ্যালুটা চলে আসবে 1.66 × 10⁻⁻24 গ্রাম। এটা তোমার অ্যাটমিক মাস ইউনিট হিসেবে অবশ্যই মনে রাখতে হবে। আর যখন শুধু আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলবে তখন এই কাজটা করবা। আর যখন গড় আপেক্ষিক পারমাণবিক ভর বলবে আর এরকম পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন তুমি পার্সেন্টেজটা কাজে লাগাই বের করবা। আর এইসব পুরো টপিকে, এই পুরো চ্যাপ্টারে যা যা ম্যাথ আছে আমরা সবগুলো নিয়ে একটা ম্যাথের ভিডিও বানাবো, তোমরা আশা করি এটা দেখবো। এখানে আমরা একদম টপিক ওয়াইজ, কোয়েশ্চন ওয়াইজ একদম ধরে ধরে ম্যাথ করাই দেবো, যাতে তোমাদের কোনো প্রবলেমই না হয়। একদম প্রত্যেকটা টপিকে ম্যাথ করাবো, যাতে তুমি আবার ভুলে না যাও যে কোন কোন টপিক বাদ গেছে কিনা। আর যে টপিক তোমাদের ভুল হইতে পারে, কনফিউশন হতে পারে, ওই সমস্ত টপিক একদম একসাথে দেখা দিব। আশা করি কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওই নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে।